আরে এইটা আমার বোন জামাই মারুফ না? আরে জামাই, আরে ওই রিকশাওয়ালা, এই রিকশাওয়ালা কে রে তুই? এই সকাল সকাল আমার জড়ায় ধরছস আর তোর এত বড় শ্বাস কে দিছে? আরে জামাই, তুমি ওরা চিনতে পারতেছো না? আমি তোমার বউয়ের বড় ভাই। আরে ভাইয়া, আপনি এখানে? আরে এসব কি পোশাক পরে আছেন? আবার দেখছি আপনি রিকশাও চালাচ্ছেন। ছি ছি মারুফ, তুমি এত বড় অফিসের একজন ম্যানেজার আর তুমি কিনা বিয়ে করেছো সামান্য একজন রিকশা চালকের বোনকে? তোমার রুচি এতটা নিচে? আমি আরো কোথায় ভেবেছিলাম হয়তো অনেক বড় লোক বাড়িতে বিয়ে করেছো। তোমার বউ হয়তো বিদেশে থেকে লেখাপড়া করে, আর এখন তো দেখছি গ্রামের একজন রিকশা চালকের বোনকে তুমি বিয়ে করেছো। এই মেয়ে, আপনি আমারে নিয়ে আর আমার বোনের নিয়ে কথা বলতে পারেন না। এইটা আমার পারিবারিক বিষয়। আপনি এর মধ্যে কথা কর কে? মারুফ, দেখলে তোমার কারণে আজকে এই সামান্য রিকশা চালকটা আমার উপর কিভাবে কথা বলছে। আপনি কিন্তু আমার কলিগের সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনারা কি করেছেন? আপনারা আমাকে ঠকিয়েছেন। আমি যখন আপনার বোনকে বিয়ে করার জন্য গিয়েছিলাম তখন আপনি কি বলেছিলেন? আপনি বড় ব্যবসায়ী। এখন আপনি কোথায় গেল আপনার ব্যবসা? আপনি তো একটা রিকশাওয়ালা। ভাই, তুমি আম করে ভুল ভাবতাছো। দেখো, আমি ব্যবসা করতাম, কাঁচামালের ব্যবসা। এখন বাজারটা মন্দা তো, এর লিগে রিক্সা চালাইতেছি। আরো কিছু দাঁত দেনা আছে, ওইগুলো তো পরিশোধ করা লাগবে। আর তাছাড়া রিক্সা চালাই, আমি তো চুরি করতেছি না। রিক্সা চালানো খারাপ কি? দেখেন, আপনাদের মতো গরিব ছোট লোকদের কাছে এই রিকশা চালানো অসম্মানের নাও হতে পারে, কিন্তু আমাদের মতো হাই ক্লাস লোকদের কাছে এটা খুবই নগণ্য কাজ, জঘন্য একটা কাজ। আমাদের অপমানে বাধে। আমি যদি আগে জানতাম যে আপনি রিকশা চালান, আমি তো আপনার বোনকে বিয়েই করতাম না। জামাই, চুপ করেন। আপনি কাকে জামাই বলছেন? হ্যাঁ, আপনি আর আপনার বোন মিলে আমার সাথে ছলনা করেছেন, এই জন্য আমি এই বিয়েটা করতে রাজি হয়েছিলাম। আমি যদি আগে জানতাম আপনি সামান্য একটা রিকশাওয়ালা, আমি তো আপনার বোনকে বিয়েই করতাম না। এই জন্যই আমি মানুষদেরকে বলি এসব ফকির মিসকিন গরিবদের কাছে না যেতে। ওরা যে কখন কার সাথে কিভাবে ছলনা করে বসে বলা যায় না। হ্যাঁ, সত্যিই আমি ভুল করেছি। ভাই, আমার জন্য আমার বোনের সাথে তুমি সম্পর্ক খারাপ করো না। সম্পর্কের খারাপ কি দেখছেন? এখনো কিচ্ছুই দেখেন নাই। এবার দেখবেন আমি কোনো রিকশাওয়ালার বোনের সাথে সংসার করতে পারবো না। ভাই, 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 আমি তোমার পায়ে ধরি। আমার বোনটা তোমার অনেক ভালোবাসে। আমার বোন তোমার ছাড়া বাঁচবো না। মারুফ, তুমি এখানে দাঁড়িয়ে থেকে রিকশাওয়ালা সস্তা নাটক দেখবে? ওর সস্তা ভাষণ শুনতে কি তুমি ইচ্ছুক? আমার এত টাইম নেই ওনার সস্তা ভাষণ শোনার। আমি যাচ্ছি, তুমি আসো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই সর। আমার বোনের ভালো করে বিয়ে হইতে পারে না? আমার বোনকে একটু সুখে শান্তিতে থাকতে পারে না? একজন বড় লোক যদি রিক্সায় চড়লে তার মান সম্মান না যায়, তাহলে একজন রিক্সা চালক রিক্সা চালালে তার কেন মান সম্মান যাইব? কি ব্যাপার, আজ তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আমি আমার বাড়িতে কখন আসবো না আসবো তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আজব তো, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? এই রিকশাওয়ালার বোন ফকিনের বাচ্চা, তোর সাথে আমি কিভাবে কথা বলবো? হ্যাঁ, আর তুই আমাকে বিয়ের আগে কেন বলিসনি তোর ভাই একজন রিকশাওয়ালা? আজকে তোর ভাইয়ের জন্য আমার অফিস কলিগদের সামনে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। আমি কোনোদিন এতটা অপমানিত হইনি আজকে যেটা তোর ভাইয়ের জন্য হয়েছে। তুমি কি জানতে না আমার বাবা মা নেই? আমি একটা এতিম মেয়ে। শুধু আমার একটা ভাই আছে, অনেক গরিব। যখন যে কাজ পেয়েছে সেইটা করে সে আমাকে এই পর্যন্ত বড় করেছে। আমি লেখাপড়ায় অনেক ভালো ছিলাম, আমার ভাই চেয়েছিল আমাকে ডাক্তারি পড়াবে, কিন্তু যেই দিন থেকে তুমি আমার পেছনে লেগে গেলে সেদিন আমি আমার ভাইয়ের সব স্বপ্ন ভুলে গিয়ে তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিয়ের আগেই আমি তোমাকে বলেছিলাম আমি একটা গরিবের মেয়ে আর গরিবের বোন। তুমি তখন কি বলেছিলে জানো? কোনো সমস্যা নেই, এটাই বলেছিলে। তাহলে এখন কেন এত সমস্যা হচ্ছে তোমার? আরে তখন তো আমি আবেগে পড়ে তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম। কি? তোকে তো আমি আগেই বলেছিলাম যে এই ফকিন্নির মেয়েটাকে বিয়ে করিস না, তখন তো আমার কথা শুনলি না। এখন দেখলি এই ফকিন্নির মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসার পর থেকে আমার বন্ধু বান্ধবীদের আমি এই বাড়িতে আনতে পারছি না। মা, আপনি যত খুশি আমাকে অপমান করেন, কিন্তু আমার বাবার সমতুল্য ভাইকে আপনি এইভাবে অপমান করে কথা বলতে পারেন না, আর আমি সেটা কোনোদিন মেনেও নিব না। তুই না মেনে নেওয়ার কে? আবার আমার মায়ের মুখে মুখে তর্ক করছিস, তাই না? যা এখান থেকে, আমার জন্য খাবার রেডি কর। হাহ, রিকশাওয়ালার বোন দেখে আমার সাথে কথা বলা যাবে না। আমাকে নিয়ে তুমি কারোর সামনে পরিচয় দিতে পারবে না। তাহলে রিকশাওয়ালার হাতের বোনের হাতের রান্না খেতে কি তোমার লজ্জা করবে না? তখন তোমার মান সম্মানে রাখবে না? দেখলি বাবা, দেখলি কেমন বাঁকা বাঁকা কথা বলছে? দাঁড়া, তোর এই বাঁকা বাঁকা কথা আমি বাইর করতেছি। তোর মতো ফকিন্নির জন্য আমার মান সম্মান চলে গেছে না? আজকে তোর আমি মেরে গেলাম। না জানি আমার বোনটা কি অবস্থায় আছে। জামাই ওই দিন যেইভাবে অপমান করছে, তারপর আমার বোনটার সাথে বাড়ি গিয়ে কি ব্যবহার করছে কে জানে। আমি কি একবার ওকে বাড়ি যাব? না থাক,
ওকে বাড়িতে গেলে যদি জামাই আমারে দেওয়া রাইগা যায়, আবার শুধু শুধু আমার জন্য আমার বোনের সংসারে অশান্তি হইব। এর থেকে একটা কাজ করি, বোনের একটা কল দিই। না না, এইভাবে বাড়িতে বসে থাকা যাবে না। বোন যখন ফোনটা তুলতেছে না, তাহলে ওই বাড়িতে কোনো না কোনো সমস্যা হয়েছে। আমি এখন ওই বাড়িতে যাব, তারপর যা হওয়ার হইব। আমি রিক্সা চালাই বলে কি আবার ফুলের মতো বোনের অত্যাচার করতে দেবো? সেইটা আমি মাইনা নিতে পারুম না। বাহ, আমার ছেলের পাশে তুলিকে কত সুন্দর মানিয়েছে। আমার কত ইচ্ছে ছিল তুলিকে আমার ছেলের বউ করার, কিন্তু সেই ভাগ্য আর কোথায়। আমার ছেলে তো বিয়ে করে নিয়ে আসলো একটা ফকিন্নির মেয়েকে। তুমি সত্যি বলেছো আন্টি, মারুফ নিজের ভুলের কারণে আজ শুধু শুধু সবার কাছে অপমানিত হচ্ছে। তুমি একটু মারুফকে বোঝাও না যে ফকিন্নির মেয়েটাকে বিদায় করে দিক। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলছো। আমি আর এই রিক্সাওয়ালার বোনের সাথে সংসার করবো না। আচ্ছা, তোরা বসে গল্প কর, আমি তোদের জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুলি, তুমি সারা জীবন এইভাবে আমার পাশে থাকবে তো? হ্যাঁ, আমি সবসময় তোমার পাশে থাকবো। আর তুমি মনে হয় এতদিনেও বুঝতে পারলে না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। সত্যি, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। মারুফ, ছি, তুমি এসব কি করছো? তাও বাসার মধ্যে একটা অপরিচিত মেয়ের সাথে। ছি, লজ্জা করে না তোমার? এই, তুই এখানে কি করছিস? মারুফ, তুমি এখন এই রিক্সাওয়ালার বোনটাকে তারাও এখান থেকে। দেখলে তো কেমন করে আমাদের দুজনের মাঝখানে ঢুকে পড়লো। শুনুন, আমি মারুফের ওয়াইফ, আর আমি হচ্ছে না আপনাদের মধ্যে ঢুকিনি, বরং আপনি আমাদের মধ্যে ঢুকে যাচ্ছেন। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই একটা বেগানা পুরুষের সাথে এইভাবে বসে নষ্টামি করতে? মারুফ, দেখলে তো তোমার সামনে ওই রিক্সাওয়ালার বোনটা আমাকে কেমন অপমান করছে। তুমি কিছু বলবে না? ও কি বলবে? আমি বলছি। এই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহসে তুই আমার ছেলের মুখে মুখে তর্ক করছিস? মা, আজ আপনিও আপনার ছেলের সাথে মিলে আমার সাথে দুর্ব্যবহার করছেন। আপনি কি চান না মা আমি এই সংসারটা করি? আমি তোর সাথে সংসার করব না। কি হলো? তুই কান্না করছিস কেন? হ্যাঁ, আর মারুফ তোর লাগে এমন ব্যবহার করতেছে কেন? ভাইয়া, তুমি এসো। দেখো না ভাইয়া, ওরা সবাই মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে। এই, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলতেছস? হ্যাঁ, ভালো করছি। আর এই রিক্সাওয়ালা, তুই আমার বাড়িতে কি করিস? এই দারোয়ান, তোরা কে কোথায় আছিস? এই রিক্সাওয়ালা তার বোনকে আমার বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের কর। এই দাঁড়া, দারোয়ান ডাকনের কোনো প্রয়োজন নাই, আমরা নিজে থেকেই চলে যাইতেছি। আমি রিক্সাওয়ালা বইলা আমার বোনরে এই জায়গায় রাখতে চাইতেছস না। একদিন আইবো, আমার এই বোনরে দেখা তোরা আফসোস করবি আর বলবি কি পেলি আর কি হারালি। বোন চল। হ্যাঁ ভাইয়া, চলো। আজ রিক্সাওয়ালা বলে ওরা তোমাকে যেইভাবে অপমান করলো, এই রিক্সাওয়ালার কাছে একদিন গিয়ে তোমাদের সবার ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আর এই কথাটা আমি এখানে বলে গেলাম, তুমি মনে রেখো। নুন আনতে পান্তা ফোড়ায় আবার বড় বড় কথা। যাক মা, আপদটা বিদায় হলো। বই, তুই আমারে ক্ষমা কইরা দে। আসলে আমার জন্য তো সংসারটা ভাঙা গেল। না ভাই, ওই সংসারটা কোনোদিনও আমার ছিল না, বরং তুই আমাকে মাফ করে দে। আমি যদি সেই দিন তোর কথা শুনে পড়াশোনাটা করতাম, ওকে বিয়ে না করে, তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। তুই আমাকে আরেকটা সুযোগ দে মা, আমি আবারও নতুন করে পড়াশোনাটা শুরু করতে চাই। কি, তুই আবার পড়াশোনা করতে চাইতেছস? আচ্ছা, তুই তুই ভর্তি হয়ে যা, যত টাকা পয়সা লাগে আমি সব দিব। তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি। আমার আমার গর্বে মুখটা বইরা যাইবো, আমার বোন ডাক্তার ইঞ্জিনিয়ার। আচ্ছা, তুই পড়াশোনা চালু করে দে। ভাইয়া, ভাইয়া, কোথায় গেলে তুমি? কিরে বই, কি হইছে? ভাইয়া, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি। হ্যাঁ, কি কইতাছস? সত্যি তুই মেডিকেলে চান্স পাইছস? আল্লাহ আমগো মুখের দিকে তাকাইছে। এখন আর কেউ কইতে পারবো না যে আমার বোন ডিভোর্সি কারো সংসার করতে পারে নাই। এমন একটা পরিচয় হইছে, আমার বোন ডাক্তার। আমি এখন সবাইরে কইতে পারো রিক্সাওয়ালার বোন ডাক্তার। না ভাই, আমি রিক্সাওয়ালার বোন পরিচয় পরিচিত হতে চাই। একজন রিক্সাওয়ালা ভাই তার বোনকে সকল প্রতিকূল পরিবেশ থেকে বাঁচানোর চেষ্টা করে, তার সমস্ত বিপদে আপদে ঢাল হয়ে পাশে থাকে। কিন্তু সব ভাই সেটা পারে না। যেখানে একজন ভাই চিন্তা করে
তার বোনের সম্পত্তি কি করে ঠকিয়ে নিজের করে নেওয়া যায়, আর ওই বোন নামক বোঝাটাকে কি করে ঘাট থেকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি করে নামানো যায়। কিন্তু আমার ভাই আমাকে বোঝা মনে করেনি। আমার ভাই আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে বিয়েও দিয়েছে। যখন আমার শ্বশুর বাড়িতে আমার ঠাঁই হচ্ছিল না, তখন আবার আমার ভাই এই সমাজের বিরুদ্ধে গিয়ে আমাকে পড়াশোনা করিয়ে আজ এই অবস্থায় এনেছে। আমি আমার এই রিকশাওয়ালা ভাইটাকে নিয়ে গর্ব করি। তুমি? হ্যাঁ আমি। কি ব্যাপার, আমাকে দেখে মনে হচ্ছে অনেক অবাক হয়েছেন? মনে মনে ভাবছেন একটা রিকশাওয়ালার বোন কিভাবে ডাক্তারের চেম্বারে এলো, তাই না? হ্যাঁ আমি সে এমবিবিএস ডাক্তার মিলি। মিলি? চুপ করেন বলছি। আপনি কোন সাহসে আমার নাম ধরে ডাকছেন? ম্যাডাম বলে ডাকেন। এবার বলুন আপনার কি সমস্যা। আমার ছেলের অ্যাক্সিডেন্টে একটা হাত চলে গেছে, আরেকটা হাতেও পতন ধরেছে। আল্লাহ অহংকারীদের অহংকার এইভাবেই পতন করে। আচ্ছা এবার বলুন তো, ওনার এই পচা হাতটা অপারেশন কেন করাচ্ছেন না? আমার ছেলের অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর চাকরিটা হারিয়ে গিয়েছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব শেষ। আমরা এখন রাস্তার ফকির হয়ে গিয়েছি। একজনের কাছে শুনেছি আপনি নাকি বিনামূল্যে সব রোগীদের অপারেশন করান, তাই আপনার কাছে এসেছি। শুনুন, আমার এখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করা হয়, কোনো অহংকারীদের না। আপনারা এখন এখান থেকে আসতে পারেন। বই, তুই এসব কি কইতাছস? অসহায়কে চিকিৎসা নিতে বাইর করে দিতাছস? ভাইয়া, তুমি কি এদেরকে চিনতে পারছো না? এরা 4 বছর আগে আমার সাথে তোমার সাথে কি করেছিল? তুমি রিস্কাওয়ালা ছিলে বলে ওরা তোমাকে অনেক অপমান করেছিল, আমাকে বাড়ি থেকে ডিভোর্স দিয়ে বের করে দিয়েছিল। না না, আমি এসবের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তুমি তোমার বোনকে বোঝাও না, আমার ছেলের অপারেশনটা যেন করে, তা না হলে তো আমার ছেলে কষ্ট পেয়ে পেয়ে মরে যাবে। আমার বোন আপনার পোলা চিকিৎসা করব, তাও বিনামূল্যে। একদিন কইছিলাম না, এই আমার বোনের পায়ের কাছে আইতে হইব। দেখছেন, ঠিকই আইতে হইছে। আল্লাহর খেলা বোঝা বড় থায়। ভাইয়া, আমি আপনাদের দুজনের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমার পাপের শাস্তি পেয়েছি, আমাকে প্লিজ ক্ষমা করে দেন। মিলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি আমার ভাইয়ের কথায় আপনার অপারেশনটা বিনামূল্যেই করব। কই গো, আর কতক্ষণ লাগবো? তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাইতেছে তো। উফ, আর পারি না। এইটা পড়ছি। এই নতুন শাড়ি, তোমার কানে আবার গয়নাই, যে কানের দুল দিছো, চেন দিছো, এগুলা পাইছো কই তুমি? হ্যাঁ, এই চুরি করছো তুমি? হ্যাঁ, এই চুরি করছো তুমি মালিকের বাড়ি থেকে? না 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 না, আমি চুরি করতে যাবো কেন? কি কইতাছেন আপনি? তুমি যদি চুরি না কইরা থাকো, তাহলে এইসব দামি দামি ড্রেস তুমি কই পাইছো? হ্যাঁ, আমি তো তোমারে কিনা দেই নাই। আমি যদি তোমারে কিনা না দেই, তাহলে পাইবা কই থেকে? হায় রে, আমার চাকরি ড্রাইভার চলে যাইবো। কত কষ্ট কইরা খান সাহেবের বাড়িতে তোমার কামের ব্যবস্থা করে দিছি, আর তুমি তুমি চুরি চামারি শুরু করে দিছো। আমার চাকরি থাকবো এই জায়গায়? হ্যাঁ, তোমার চাকরিও থাকবো না, আমার চাকরিও থাকবো না। আমার কথাটাকে শুনেন। ওই আমরা যে বাড়িতে কাম করি না, ওই সাহেব, মানে সাহেবের যে বউ আছিল, ম্যাডাম তো বাচ্চা নাই। এই যে সেন দেখতেছেন, এই যে ঝুমকা, এডি সব ওই ম্যাডামের। এডি শোনা না তো, এডি শোনা রং করা, এডি আসল শোনা না। আর আমি তো প্রত্যেকদিন কাম করতে যাওয়ার পরে ওই ম্যাডামের যে জিনিসপত্র, এডি আমি খুব সুন্দর করে মুছে টুছে রাখি। আর এই শাড়িটা আমি তো দেখতে নিছিলাম যে কেমন লাগে। তখন সাহেব কইছে যে তুমি এক কাম করো, এই শাড়ি তো পইরাই আছে, তুমি এক কাম করে শাড়িটা তুমি নিয়ে যাও, তোমার ম্যাডামের একটা স্মৃতি তোমার দিয়ে দিলাম। সাহেব আমার এই শাড়ি আর রেডি দিছে, আর আপনি আমার চোর ভাইবা না জানি কি কি কইলেন, আর আমার গায়ে পর্যন্ত হাত তুলছেন। ও, তার মানে স্যারে তোমার এগুলা দিছে, আমি না বুঝতে পারি নাই, মাফ করে দাও। না বুঝাই তোমার গায়ে হাত তুলছি। শোনো, অহন থেকে আর স্যারের দেওয়া জিনিস তোমার নিতে হইব না। আমি ওভার টাইম করা শুরু করছি, কয়েক টাকা তো বেশি পাবো, ওই টাকা দিয়ে তোমার জিনিসপত্র কিনা দেবো। কি না দিবেন? কই থেকে কিনে দেবেন আপনি? আমি খুব ভালো করে জানি আপনি মাস শেষে কয় টাকা ইনকাম করেন, কয় টাকা পান। হেতে আবার নাকি আমার এইসব কিনাও দিবে যত সব। আরে পাগলি, রাগ করো কেন? হ্যাঁ, তাছাড়া রাগলে কিন্তু তোমার খারাপ লাগে না, ভালোই লাগে। শোনা, ওভার টাইম যেহেতু শুরু করছি, টাকা পাইলেই সামনের ঈদে তোমার জন্য আমি সুন্দর সুন্দর শাড়ি কিনে দেবো, আর যে ইমিটেশন আছে না, ওইগুলোর গহনা কিনে দেবো। হ্যাঁ, হইছে, উদা কথাই কইতে পারেন মুখ দিয়া, কামে বেলা তো কিছু না। দেখুন নে কি দেন আমারে। আরে দিবনি দিবনি, চলো, দেরি হয়ে যেতেছে। কি অবস্থা? অবস্থা পরে, আগে তুমি কও আমারে যা যা কইছিলা দিবা, ওইগুলো কবে দিবা? কেন? এই যে
এগুলি সলিড 22 ক্যারেটের। হ্যাঁ, আর যা কিছু দরকার সব তো ভোল্টে আছেই, ওখান থেকে নিয়ে নেবে। আচ্ছা শোনো না, ওই যে ম্যাডামের যে মোটা একটা হার আছে না, ওইটা আমার খুব পছন্দ হয়েছে, ওইটা কিন্তু নিয়ে যাবো। ওগুলো তো সবই তোমার এখন। সুইটার, আসো এখন আদর করি। এসব কি হয়েছে? এই ধরনের বাচ্চা, এই ভিতরে ঢোকার পারমিশন তোকে কে দিয়েছে? আপনি এত বড় বেঈমান! আমি দিন রাত আপনার বাড়ি আমি পাহারা দেই, আর আপনি আমার বউয়ের দিকে খারাপ নজর দিচ্ছেন। চলো চলে যাই, আসো। খবরদার, তুই আমাকে ছুবি না। হ্যাঁ, কিসের স্বামী রে? হ্যাঁ, তুই হইলি সামান্য একজন দারোয়ান, যার মাসের ইনকাম মাত্র 10,000 টাকা, আর তার বউ নাকি আমি। হ্যাঁ শোন, আজকের পর থেকে না তুই আমার স্বামী, না আমি তোর বউ। তোর লগে থাইকা থাইকা আমি সারা জীবন এই ফকিনি জীবন যাপন করতে পারব না। হ্যাঁ, আমার তো সকালাত আছে, তোর লগে থেকে তো আমি আমার সকালাত পূরণ করতে পারব না। আর এই যে চৌধুরী সাহেব, হ্যাঁ কি কইছিস জানোস তুই? হ্যাঁ, আমারে নাকি কয়দিন পরে বিয়া কইরা ফেলাইবো, এরপর আমার জীবনটা তো পুরো রাজরানীর মতো আমি কাটাইতে পারো, যেটা আমি তোর লাগে থেকে পারব না। সি, তুমি টাকার জন্য এতটা নিচে নেমে গেছো? আমি তোমার স্বামী, তুমি আমার অস্বীকার করতেছো, তুমি আমার গায়ে পর্যন্ত হাত দিলা। তোমার কি একটু লজ্জা করলো না? বাপের বয়সে একটা মানুষের সাথে তুমি এইসব কাজ করতেছো। সম্মান পরিবেশ সাথে মানায় না দারুণ সাহেব। ও এখন থেকে আমার। কি রে, এনে খাড়া আছিস কি লাগা? হ্যাঁ, আমগো বিয়ের দাওয়াত খাবি? তোর মতো ছোট লোক রে আমগো বিয়েতে দাওয়াত দিব না। বাইরে হেন দেখা, একটা সেকেন্ড আর এনে থাকবি না, এখনই বাইরে যাবি। আর হ, আর একখান কথা, আজকে থেকে তোর চাকরিটাও রইল না, চাকরি শেষ। আমরা আমগুলাকে নতুন একটা দাওয়া রাখবো, কি করছেন? রে, বুঝতে পারছিস না ও কি বলেছে? যা, বেরিয়ে যা। হেল্প, পানি, আমার পানি, হেল্প, পানি। হেল্প, পানি, পানি। অ্যাক্সিডেন্ট করছে গাড়ি, 1 কোটি টাকা দামের গাড়ি এটা। ওরে স্যার, 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 আরে অ্যাক্সিডেন্ট করছে। ইস, কি অবস্থা! আমি কি করবো? ডাক্তারের কাছে নিতে হবে। তো সাথে কি কেউ নাই? আশেপাশেও কারো দেখতাছি না। স্যার, স্যার, স্যার চিন্তা করবেন না স্যার, কিছু হইব না স্যার। আমি আপনার হাসপাতাল নিতে স্যার, আসুন। স্যার, আপনার শরীরের অবস্থা এখন ভালো? হ্যাঁ, ভালো আছি। স্যার, তাহলে আমি এখন আসি। দাঁড়া বাবা, তুমি কে বাবা? আমাকে এভাবে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচালে, তোমার পরিচয়? স্যার, আমি এক বডির সিকিউরিটি গার্ডে চাকরি করতাম, চাকরিটাও চলে গেছে, তাই চাকরির সন্ধানে একটু বাইরে ছিলাম আর কি। এখন বলতে পারেন আমি একজন বেকার। আমার আমার টাকা, আমার টাকা, আমার গাড়িতে তো অনেক টাকা ছিল। স্যার, স্যার চিন্তা করতে হবে না, আপনার টাকা আপনার ড্রয়িং রুমে রাখা আছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। নিশ্চয়ই তুমি একজন সৎ ছেলে হবে, না হলে এতগুলো টাকার লোভ সামলে যে মানুষকে টাকা ফেরত দেয়, তার মতো ভালো মানুষ পাওয়া আজকাল খুবই দুর্লভ। জানেন স্যার, যখন সিকিউরিটি গার্ডে চাকরি করতাম তখন অনেক টাকা দেখছি, কোনোদিন একটা টাকা ধরে দিই নাই। আমি চিন্তা করি যেটা আমি উপার্জন করতে পারবো সেটাই আমি ভোগ করবো, অন্যের টাকা ভোগ করে কি করবো? আমার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে তো টাকা ইনকাম করতে পারবো, এ দিয়ে আমার সংসার চলে যাইব। পরের টাকার উপরে আমার কোনো লোভ নাই। আর আপনি বড় লোক বিদায় যে আমি আপনারে বাঁচাইছি এইটা কিন্তু না, আপনার জায়গায় যদি একজন গরিব রিক্সাওয়ালাও হইতো আমি তারেও বাঁচাইতাম, কারণ টাকার চেয়ে মানুষের মূল্য অনেক বেশি। আমি আমার দায়িত্ব পালন করছি, আর কিছুই না। বাবা, তুমি তো একটা সৎ ছেলে, কিন্তু দেখো আমার এদিকে 3 কুলে প্রায় নাই বললেই চলে। যারা আছে তারাও সবাই স্বার্থের জন্য আমার সাথে যোগাযোগ রাখে, এছাড়া কেউ খোঁজ নেয় না। আচ্ছা বাবা, তোমার যেহেতু এই পৃথিবীতে কেউ নেই, তুমি কি আমার ছেলে হবে?
স্যার এটা আপনি কি কোন? আমি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ। আপনি হইতেছে শিল্পপতি মানুষ। আমি আপনার পোলা হিসেবে কেমনে এই বাড়িতে থাকবো? না স্যার, এইটা হয় না। আমি রাস্তার মানুষ, রাস্তায় ফিরে যায়। আপনি কোটিপতি মানুষ, আপনি আপনার স্থান নিয়ে থাকেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তুমি আমার ছেলে আর আমি তোমার বাবা, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। তুমি তুমি আমার পাশে বসো, বসো। আজকে থেকে তুমি আমার ছেলে বাবা। কি করতেছো তুমি? এই বাড়ি যদি না থাকে আমি থাকুম কই? হ্যাঁ, আমি এই বাড়ির লেগে কত কি করলাম, আমার যদি বাড়ি না থাকে তাহলে আমি যাবো কই? আমার কি হইব? আমার কি হবে না হবে সেটা আমি বলতে পারবো না। তুমি আমার এতদিন প্রয়োজন ছিলে, এখন প্রয়োজন শেষ। তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখ। আর একটা কথা শুনে রাখো, তোমার বিলাসিতার পিছনে আমি টাকা ঢালতে ঢালতে একদম নিঃশেষ হয়ে গেছি। আমি আর রাখতে পারবো না তোমাকে। চৌধুরী সাহেব, এই নিন আপনার টাকা। এখানে 2 কোটি টাকা আছে, টাকাটা বুঝে নিন। তুই তুই এখানে? এই ছোট লোক দরঞ্জনী কোথাকার, হ্যাঁ? কি ভাবছো স্যার? এরকম দামি একখানে জামা কাপড় পরে আবি, আর এই যেটা ব্রিফ কেস লয়ে আবি, আর তোরে আমরা বিশ্বাস করুম? এসব জামা কাপড় না ভাড়ায় পাওয়া যায়, বুঝলি? এতটা বড় দামি না। ভাড়া করে জামা পরে আইসোস, আর গিয়ে একটু ভাব দেখাইতেছোস, আর কইতেছিস কি এই বাড়ি নাহি তুই কিনা লইছিস। শোন, এসব কথা না অন্য কোথাও গিয়ে পড়িস, আমার সামনে সব ফুটানি দেখাইস না। আমার বাড়ি থেকে তুই এখনই বাইরে যা, যা। বের হবে না। বের যদি হতেই হয় তাহলে তোমাদের দুজনকে বের হতে হবে। আপনি কেডা? হ্যাঁ, কেডা আপনি? নাক গলাইতে আইছেন? হ্যাঁ, আমি হচ্ছি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আর ও হচ্ছে আমার ছেলে। এই দারোয়ান বা আপনার ছেলে আমি খুব ভালো করে চিনি, এটা তো দারোয়ান। আর এই যে ওর হাতে যে টাওয়াল আছে, এটি সব নকল, আসল টাকা না। কে চৌধুরী সাহেব? আপনি তো আমাকে ভালো করেই চিনেন, আর আমার পাঠানো টাকাগুলো একটুই ফেক হবে না। আপনি তো আমার বাড়ি নিলামে কিনে নিয়েছেন। আমার দরকার টাকা, টাকা হলেই হলো। দলিলটা দিন। হ্যাঁ। বাবা, এই যে হ্যাঁ, এখানে 10 লাখ টাকা আছে, এটা আপনার গিফট। যান যান। যাক, ভালোই হয়েছে, ওই বুড়া বেড়ারা গেছে। এমনি তো আমি সহ্য করতে পারতাম না। যাই হোক, এই বাড়িতে হান তোমার, আর তোমার বাড়ি মানে তো আমার। আর আমি তো জানতাম না যে তুমি তুমি এত বড় লোকের বলা, তোমার এত কোটি কোটি টাকা। ভালো হয়েছে, আমি যেটা চাইছিলাম জীবনে সব আমি পাবো, কোনো সমস্যা নেই, তাই না? এই বাড়িটা তোমার না, এই বাড়িটা আমার। এই বাড়িতে শুধুমাত্র আমি থাকবো, আর কেউ থাকবে না। আর তুমি কি যেন বলেছিলে না, তুমি কে? আমি তার ছেলে কিভাবে? এত কিছুর প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে চাই না। আমি শুধু সময়ের জবাব দিতে এসেছি। এই মানুষটার জন্যই আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি। শোনো, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। আমি চেয়েছিলাম সুখে দুঃখে একসাথে সংসার করব, কিন্তু দেখো না ভাগ্যের কি নির্মম পরিহাস। সেদিন যদি তোমাদের ওই লীলা খেলা আমি না দেখতাম, আমি যদি এই বাড়ি থেকে দারোয়ানের কাজ ছেড়ে না চলে যেতাম, তাহলে হয়তো আমার পজিশন এখানে আসতো, হয়তো আমি ভালো পজিশনে কখনোই আসতে পারতাম না। তোমাকে থ্যাঙ্কস তোমার পরকীয়ার জন্য। আর তাছাড়া আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, লিভ। দাঁড়াও, একটা পাওনা এখনো বাকি আছে। বেরো বেরো।